হনুমান লাঠি দেখেছেন কমলবাবু? সবজির বাজারে হাঁটতে হাঁটতে প্রশ্ন করে বেনুদা। কমলবাবু সামান্য হেসে বলেন, মশাই, ওই সজনের ডাঁটাগুলো দেখে কি মনে পড়ে গেল নাকি? একদম ঠিক ধরেছেন কমলবাবু। তাহলে জানেন? আলবাত, এই রবি ঠাকুরের এই অমলতাস মানে থরি এই হনুমান লাঠি আপনাকে কাল্টিভেট করতে হচ্ছে মশাই। আমি ভেবেছিলাম মানে আপনি ভেবেছিলেন এখানেও ওই রহস্য রোমাঞ্চ লেখক একেবারে ফেলে মেরে যাবে। হ্যাঁ, তা মন্দ বলেননি কমলবাবু। বেশ, এবার আসুন একটা জিনিস খাওয়াই। এই বলে বেনুদা আমাদের সামনে থাকা দোকানে নিয়ে যায়। একটা বেঞ্চিতে আমরা তিনজন ভাগাভাগি করে বসে কমলবাবু বলেন, কি জিনিস বেনুবাবু? ক্লাব কচুরি খেয়েছেন? মানে আগে এর কচুরি শুনেছি, কড়াইশুটির কচুরিটাও অবশ্যই শুনেছি, কিন্তু এই ক্লাব কচুরি ব্যাপারটা কি? এটা একটা রাজস্থানী ডিশ বলতে পারেন কমলবাবু। আকারে ছোট হলো, স্বাদে খুব একটা খারাপ নয়, বলতে পারেন কচুরির মতোই। আমাদের সামনে 3 প্লেট কচুরি আছে, তা থেকে কমবাবু একটা কামড় বসিয়ে বলেন, মশাই, মানে সত্যি, মানে একেবারে অনবদ্য মশাই। তবে আবার তবে কি হলো কমলবাবু? মানে বাঙালির আভিজাত্য, ওই রাধা বল্লভীর কাছে মশাই ও কিছু যায় আসে না। এবার আমি বলি, হ্যাঁ, এটা কিন্তু আপনার সাথে আমি একমত কমলবাবু। রাধা বল্লভীতে যে বাঙালিয়ানা আছে, তাতেও অন্য সব ফেল মেরে যাবে। কথাটা যে আপনার একদম সত্যি, তাতে আমি দ্বিমত নই কমলবাবু। তবে কি জানেন, বর্তমানে বাঙালিরা নিজেদের সংস্কৃতি ছেড়ে অন্যের সংস্কৃতি সৃষ্ট করে দেখছে। মানে ইউ মিন টু সে নদীর এপার আর ওপার? একদম। গরম গরম অমৃতিতে সবে কামড় দিয়েছি, অমনি বেনুদার মোবাইলে একটা নোটিফিকেশন আসে। বেনুদা সেটা পড়ে কেমন যেন একটু অবাক হয়ে যায়। তারপর সেটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকি বেনুদা। আমি বেনুদার এরকম অবস্থা থেকে প্রশ্ন করি, কি হলো বেনুদা, কিছু সমস্যা নাকি? বেনুদা ফোনটা নিজের পকেটে ঢোকাতে ঢোকাতে বলে, আচ্ছা পাশে, তুই ভানগড়ের নাম শুনেছিস নাকি? আমি প্রথমে নামটা শুনে অবাক হয়ে গেলেও পরে নিজেকে সামলে বলি, ভানগড়? না, আমি তো সেভাবে। চিনিস না? আর তোর না চেনাই উচিত, কারণ সেখানে আমি যখন প্রথম যাই তখন তোর স্কুলের পরীক্ষা চলছে, তাই সেবার তোর যাওয়া হয়নি। মশাই, মানে আমার কাছে তো ব্যাপারটা একেবারেই নতুন, তাই যদি একটু ভেঙে বলেন। বেনুদা হেসে বলে, অবশ্যই বলবো কমলবাবু, তবে তার আগে বাড়ি যাওয়া দরকার। এভাবে রাস্তায় এই সমস্ত আলোচনা করাটা খুব একটা কি ঠিক হবে? বাড়িতে এসে অবধি বেনুদার সেই যে জানলার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে, তারপর থেকে একটাও কথা বলেনি। কমলবাবু এবার বলেন, আরে ও মশাই, এবার তো বলুন এই ভানগড়ের ইতিহাসটা কি? বেনুদা কমলবাবুর দিকে তাকিয়ে টুসকি দিয়ে সিগারেটটা বাইরে ফেলে আমাদের সামনে থাকা চেয়ারে এসে বসে। তারপর বলে, ভানুপ্রতাপ সিংহ, ভানগড় এস্টেটের জমিদার বলতে পারেন। অত্যন্ত ভালো এবং সহৃদয় ব্যক্তি। বহু বছর আগে আমি তার কাছে গিয়েছিলাম একটা কেস নিয়ে। ভাগ্যক্রমে কেসটা সফলতা পাওয়ায় উনি আমাকে খুব স্নেহ করতে শুরু করেন। মাঝে মধ্যেই আমার খবর জিজ্ঞাসা করেন ফোনের মাধ্যমে। তবে তবে কি বেনুদা? তবে এবারে আমার খোঁজ নেবার জন্য মেসেজ করেননি রে পাশে।
তাহলে? উম, সেখানে তো মুশকিল, আর সেটাই তো বুঝতে পারছি না রে পাশে। ভদ্রলোক লিখেছেন একটা বিশেষ দরকার, খুব তাড়াতাড়ি যেন আমরা সেখানে গিয়ে পৌঁছাই। কমলবাবু এবার বিমর্ষ হয়ে বলেন, তাহলে মশাই এই ভানুপ্রতাপের কীর্তি যদি কি করব? আমরা যখন যেতেই পারবো না। বেনুদা কমলবাবুর দিকে ঝুঁকে পড়ে বলে, এমন কি কোথাও হয়েছে কমলবাবু যে আমি আপনাদের ছেড়ে চলে গেছি? না তা জাননি। তবে এবারও তা অন্যথা হবে না। জমিদার ভানুপ্রতাপ আপনাদের দুজনকে সঙ্গে করে আনতে বলেছেন। লিখেছেন কি একটা বিশেষ জিনিস আমাদের দেখাবেন। তবে তবে সেটা কি আমি বলতে পারবো না। আমি বলি, তাহলে এখন কি করবে হচ্ছে বেনুদা? বেনুদা চেয়ারে হেলান দিয়ে বলে, আহ, আপাতত কাল সকালে রওনা দেবরে ভাবছি পারছে। এরপর কমলবাবুর দিকে ফিরে পড়ে, কি কমলবাবু, আপনার গাড়িটা পাওয়া যাবে তো? কমলবাবু একটা দন্ত বিকশিত হাসি হেসে বলেন, আলবাত, ওটা তো আপনারও গাড়ি মশাই। চারপাশে ঘন শালবনের জঙ্গলের পাশ কাটিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। বেনুদা বসে আছে ড্রাইভারের পাশের সিটে, আর আমি আর কমলবাবু বসে আছি পেছনে। বেনুদা এবার কমলবাবুকে প্রশ্ন করে, কেমন লাগছে কমলবাবু? কমলবাবু একটা বুক ভরা প্রশ্বাস নিয়ে বলেন, মাঝে মাঝে মশাই এই কলকাতার বাইরে বেরোতে পারলে মন্দ লাগে না। আর তার উপর যদি এরকম সবুজে ঘেরা জঙ্গল হয়, তাহলে তো কথাই নেই। এটা একদম সত্যি কথা বলেছেন কমলবাবু। একটা না কলকাতায় থাকলে প্রাণটা একেবারে হাঁপিয়ে ওঠে। তবে এবারে কলকাতা ছেড়ে বেরিয়ে আসার পুরো ক্রেডিটটাই কিন্তু ওই সম্পূর্ণ ভানুপ্রতাপের। আমি এবার প্রশ্ন করি, কিন্তু বেনুদা, তুমি কি কারণে ওখানে যাচ্ছ সেটাই তো জানো না। বেনুদা আমার দিকে মুখ ঘুরিয়ে বলে, সেটা যে জানি না সেটা তো তুইও জানিস রে পারছে। তবে ভানুপ্রতাপ যখন লিখেছেন তখন কারণটা খুব একটা নেওয়া ছোট হবে না। এই বলে চুপ করে যায় বেনুদা। বাস থেকে কমলবাবু বলেন, তবে যাই বলুন মশাই, আমাদের মনটা যে এই জঙ্গল থেকে ভালো হয়ে যাচ্ছে সেটা বলতে হয় না। আরও 15 মিনিট এই জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে যাওয়ার পর আমরা পৌঁছে যাই ভানগড় প্যালেসে। নামে প্যালেস হলেও আকার আয়তনে খুব একটা কিছু নয়, তবে আশেপাশে ফাঁকা জায়গা ও বাগানের আয়তন বেশ বড়। দেখেই বোঝা যায় ভদ্রলোকের গাছের শখ আছে। গাড়ি থেকে নামতেই এক বছর 30-এর ভদ্রলোক আমাদের কাছে আসে। তার পরনে পাঞ্জাবি পায়জামা। আমাদের সামনে দাঁড়িয়ে ভদ্রলোক বলেন, নমস্কার, আমি নিশিকান্ত, ভানুবাবু অ্যাসিস্ট্যান্ট তথা এই ভানগড় এস্টেটের ম্যানেজার বলতে পারেন। বেনুদা বলে, নমস্কার, আমি প্রভাত রায়। ভানুপ্রতাপ বাবু আমাকে এখানে আসতে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি আপনাদের আসার অপেক্ষায় এখানে করছিলাম। আসুন আসুন। এই বলে ভদ্রলোক আমাদের বাড়ির ভেতরে নিয়ে গিয়ে আমাদের ঘর দেখিয়ে দেন। বেনুদা বলে, আচ্ছা, নিশিকান্ত বাবু, ভানুপ্রতাপ বাবুর সাথে দেখা। বেনুদার কথা শেষ করতে না দিয়ে ভদ্রলোক বলেন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মিস্টার রায়। আসলে উনি শিকারে গেছেন। ততক্ষণ আপনারা কি চা? তাহলে বন্ধ হয় না। বেশ, তাহলে ঘরে পাঠিয়ে দেবো না বাইরে বাগানে খাবেন? বেনুদা ঘরটা পর্যবেক্ষণ করতে করতে বলে, প্রকৃতির মাঝে হলে ভালোই হয়। বেশ, আপনারা আসুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। চায়ের কাপে শুকটান দিয়ে কমলবাবু বলেন, এ মশাই, এ জায়গাটা কিন্তু খাসা, কি বলেন? বেনুদা চেয়ারে হেলান দিয়ে বলে, একদম সত্যি কথা বলেছেন কমলবাবু। কিন্তু কি বিষয়ে আপনাকে ডাকা?
কমলবাবুর কথা থামাতে হলো পেছন থেকে ভেসে আসা একটা ভারী গলার আওয়াজে। কমলবাবুদের দেখছি খুব দুশ্চিন্তা হচ্ছে। আমরা পেছন ফিরে দেখি বছর ষাটের ভদ্রলোক শিকারী পোশাক পরে আমাদের দিকে হাসি মুখে এগিয়ে আসছেন। বেনুদা তাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নমস্কার জানায়। আমাদের আর চিন্তা অসুবিধা হলো না। ইনি হলেন ভানুপ্রতাপ সিংহ। বেনুদা একে একে আমাদের পরিচয় দেবার পর ভানুপ্রতাপবাবু বলেন, দেখুন তো মশাই, সাক্ষাৎ কমল বন্দ্যোপাধ্যায় নাকি আমার এখানে এসেছেন। কমলবাবু হাসি মুখে বলেন, মানে আমিও গর্বিত। বেনুদা এবার বলে, মিস্টার সিংহ, আপনি যদি এখানে ডাকার কারণটা না জানাতেন তাহলে ভালো হতো। ভানুপ্রতাপবাবু হেসে বলেন, আহ 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 আহ। মিস্টার রায়, আমি যখন আপনাকে এখানে ডেকেছি তার মানে কিছু তো একটা বিষয় আছে। আমি সেটা অনুমান করতে পারছি ভানুপ্রতাপ বাবু, তবে বিষয়টা কি সেটা বললে খুব বুঝতে সুবিধা হয়, এই আর কি। মিস্টার রায়, আপনি প্রথমবার যখন আমার এখানে আসেন তখন আশা করি আমার পশু সংগ্রহশালাটি দেখেননি। পশু সংগ্রহশালা? হ্যাঁ, মিনি জু। ছোট থেকেই আমার একটা নেশা ছিল পশু প্রাণ দেখাশোনা করার জন্য, তাই সেই সুবাদেই একটা খুলে ফেলি। হঠাৎ আমাদের চমকে দিয়ে কমলবাবু বলে ওঠেন, উনি তাহলে শিকার করতে গেলেন কেন? এরপর আমাদের ঠিক কি করা উচিত তা বুঝতে পেরে বেনুদার দিকে তাকালাম। লক্ষ্য করলাম সে একইভাবেই ভানুপ্রতাপবাবুর মুখের দিকে তাকিয়ে আছে। ভানুপ্রতাপবাবু হো হো করে হেসে উঠে বলেন, ঋষিকান্ত হয়তো শিকার বলেছে আপনাদের, কিন্তু আদতে ঘটনাটা একটু অন্য। বেনুদা প্রশ্ন করে, তাহলে কি ব্যাপার? আসলে জঙ্গলের মধ্যে থাকা অসহায় আঘাতপ্রাপ্ত প্রাণীদের আমি বাড়িতে ধরে নিয়ে আসি, তারপর তাদের চিকিৎসা দিয়ে আবারও জঙ্গলে ফিরিয়ে দিই। এ তো ভারী সুন্দর বিষয় ভানুপ্রতাপবাবু। দেখুন, সুন্দর কিনা জানি না, আসলে ছোট থেকেই আমার বন্য প্রাণীদের প্রতি একটা গভীর টান অনুভব করতাম। ছোটবেলার স্বপ্ন যে পূর্ণ করতে পারছি সেটা ভেবেই এখন ভালো লাগে। আর তাছাড়া বিষাক্ত মানুষদের সঙ্গে থাকার চেয়ে এই জঙ্গলে বন্য জীবজন্তুদের সঙ্গে থাকা অনেক ভালো। বেনুদা আবার বলে, তাহলে আশা করি ছোটখাটো জু আমরা দেখতে পারবো। পারবেন কি বলছেন মশাই? এখনই দেখিয়ে দিচ্ছি। ওটা আসলে আমার বাড়ির ঠিক পেছনে জঙ্গলে ঘেঁষে বানিয়েছি, যাতে পশুদের মনে না হয় তারা বাড়িতে নেই। কমলবাবু হাসতে হাসতে বলেন, মানে আপনাকে কাল্টিভেট করতে হচ্ছে মশাই। আহ 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 আহ, সে নয় করবেন, তার আগে মিনি জুটা দেখবেন চলুন। তারপর বেনুদার দিকে ফিরে বলেন, মিস্টার রায়, চলুন, হাঁটতে হাঁটতেই না বাকি কথা সারা যাবে। অবশ্যই। সত্যি এত সুন্দর একটা জিনিস যে দেখতে পাবো কখনো ভাবতেই পারিনি। মনে মনে ভানুপ্রতাপ বাবুর ওপর শ্রদ্ধাটা আর বাড়তে লাগলো। ভানুপ্রতাপ বাবু এবার বললেন, প্রভাত বাবু, একটা বিশেষ কারণে আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। এই বিষয়ে কারোর সামনে বলাটা ঠিক হবে কি না তা বুঝতে পারছিলাম না, তাই আপনাদের এখানে নিয়ে আসা। বেনুদা মন দিয়ে তারজালির ফাঁক থেকে জেব্রাগুলোকে দেখছিল। ভানুপ্রতাপবাবুর কথায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, কি এমন কথা জমিদার বাবু? ভানুপ্রতাপবাবু তার পকেট থেকে একটা কাগজের টুকরো বার করে বেনুদার হাতে দেন। আমি ও কমলবাবু সেদিকে উকিয়ে দিয়ে দেখি তাতে লেখা, সোনা বাঘের নেশা ত্যাগ না করলে জ্যান্ত বাঘের পেটে যাবে ভানুপ্রতাপ।
কথাটা মনে রেখো। বেনুদা কাগজটা ফেরত দিয়ে বলে, শোনাবাক বিষয়টা পরিষ্কার হলো না তো ভানুপ্রতাপ বাবু। যদি ভানুপ্রতাপবাবু চিঠিটা পকেটে ঢুকিয়ে খাঁচার সামনে দাঁড়িয়ে বলেন, আমাদের পরিবারের একটা মূল্যবান জিনিস বলতে পারেন প্রভাতবাবু। সোনা দিয়ে বানানো একটা বাঘের মূর্তি। আকারে ছোট হলেও দামে যে আকাশ ছোঁয়া, সেটা অন্তত আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে না মিস্টার রায়। বুঝলাম, কিন্তু সেটা এখন কোথায়? আমার কাছেই আছে, আমার ঘরের সিন্দুকের মধ্যে। সিন্ধুকের চাবি? চাবি লাগে না, নাম্বার লক করা আছে। নাম্বারের কম্বিনেশন আপনি ছাড়া কে জানে? ভানুপ্রতাপবাবু এবার আমার দিকে ফিরে বলেন, আমার পুত্র পীযূষ। তবে তার সেদিকে বিশেষ কোনো আগ্রহ নেই বললেই চলে মিস্টার রায়। একটা ব্যবসা করে এবং তা থেকে ভালোই অর্থ উপার্জন করে আমার কানে কথাটা এসেওছে। তবে তবে কি ভানুপ্রতাপ বাবু? রঙিন পানীয় নেশায় সে নিজেকে আস্তে আস্তে শেষ করতে চলেছে। বাবা হয়ে কিছুই করতে পারছি না প্রভাতবাবু। এই বলেই ভদ্রলোক নিজের চোখের জল রোমান দিয়ে পরিষ্কার করেন। বিনুদেবরা বলে, কাউকে সন্দেহ করছেন নাকি? হ্যাঁ, কাকে সন্দেহ করবো বলুন তো মিস্টার রায়? ছেলেকে ছাড়া আমার যারা সহযোগী আছেন তারা অনেক দিন ধরেই এখানে থাকেন। তাই তবে বেশ কিছুদিন আগে পীযূষের জন্মদিনে ওর কয়েকজন বন্ধু এ বাড়িতে আসে। তাদের সন্দেহ করার কারণ? পীযূষ মূর্তিটা বার করে ওর বন্ধুদের একবার দেখিয়েছিল। তবে তারা কিছু করেছে কিনা সেটা বলা আমার উচিত হবে না। এরপর ভানুপ্রতাপবাবুর ঘরে এসে মূর্তিটা দেখা হয়ে গেলে কমলবাবু বলেন, এরকম জিনিস সত্যি এর আগে আমি দেখিনি। বেনুদা মূর্তিটা ভানুপ্রতাপবাবুর হাতে ফিরে দিয়ে বলে, আপনি কেন কমল বাবু? আমরাও দেখিনি। তবে এখন প্রশ্ন হচ্ছে, হুমকি চিঠিটা দিল কে? আর সেটাই আপনাকে খুঁজে বার করতে হবে মিস্টার রায়। বেনুদা এবার স্টাডি টেবিলের উপর থাকা পীযূষবাবুর ছবি দেখতে দেখতে বলে, আমি চেষ্টা করব ভানুপ্রতাপ বাবু। তবে তার আগে আপনার ছেলে মানে পীযূষ বাবু আর নিশিকান্ত বাবুর সাথে আমি কিছু কথা বলতে চাই, খুব দরকার। ভানুপ্রতাপবাবু একটু উদ্বিগ্ন হয়ে বলেন, নিশিকান্তর সাথে কথা আমি এখনই বলিয়ে দিচ্ছি। তবে পীযূষ তো এখানে থাকে না, তার ব্যবসার কাজ নিয়ে সে ব্যস্ত। সে কি? ওনার সাথে কথা বলাটাও তো ভীষণ প্রয়োজন ছিল। আপনি বরঞ্চ একটা কাজ করুন, ওর ফোন নাম্বার আর অ্যাড্রেসটা আমাকে একটা কাগজে লিখে দিন, আমি যোগাযোগ করে নেব। এরপর ভানুপ্রতাপবাবু কমলবাবুর দিকে ফিরে বলেন, প্রভাতবাবু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন। আপনারা সেরকম হলে জঙ্গলে ঘুরে আসবেন। পেছনে একটা পুরো মন্দিরও আছে, ভালো লাগবে। আর তাছাড়া আমার মিনি জু তো রইলই। কমলবাবু বলেন, জঙ্গলে বাঘ নেই তো মশাই? আহ 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 না না, ওসব নিয়ে আপনি ভাববেন না। প্রয়োজন হলে আমার একজন রক্ষীকে আপনাদের সঙ্গে পাঠাবো, কোনো অসুবিধা হবে না। কত বছর এখানে কাজ করছেন নিশিকান্ত বাবু? আগে বছর 5 তো হবেই। ভানুপ্রতাপ বাবুকে কেমন লাগে? উনি অমায়িক মানুষ, ওনার মতন মালিক কি না পেতে চায় বলুন তো প্রভাতবাবু। বেনুদা এবার নিশিকান্ত বাবুর দিকে ঝুঁকে পড়ে বলে, আর পীযূষ বাবু? এটা শোনার পরেই ভদ্রলোক কেমন যেন চুপ করে গেলেন। তারপর বললেন, উনি বিশেষ এখানে আসেন না, আর আসলেও বেশি দিন এখানে থাকেন না। যাতে মাতাল হলেও চরিত্র কেমন সেটা আমি বলতে পারবো না মিস্টার রায়।
কারণ ওনার সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই। বেনুদা এবার চেয়ারে হেলান দিয়ে বলে, ভানুপ্রতাপ বাবুর কাছে যে সোনার বাঘের মূর্তিটা আছে সেটা নিশ্চয়ই আপনি জানেন। কেন জানবো না মিস্টার রায়? আমি নিজের চোখেও তো সেটা দেখেছি। আর সেই থেকে ঠিক করে নিয়েছেন যে এটা চুরি করাটা বিশেষভাবে আপনার প্রয়োজন, তাই তো নিশিকান্ত বাবু? আরে আরে মশাই, কি যা তা বলছেন বলো তো? না, আমি গরিব হতে পারি, তার মানে এই নয় যে আমি চোর। কাজ করে যে অর্থ উপার্জন করি তা আমার একার পক্ষে যথেষ্ট, প্রভাতবাবু। আর তাছাড়া লোভে পড়ে নিজের বিপদ ডেকে কেন আনবো বলুন তো? বেশ, আপনি এখন আসতে পারেন নিশিকান্ত বাবু, পরে দরকার হলে আবার জ্বালাবো কিন্তু। অবশ্যই। ভদ্রলোক তো চলে গেলেন। বেনুদা চেয়ারে হেলান দিয়ে মাথার উপর হাত রেখে কি যেন ভাবতে লাগলো। কমলবাবু বলেন, যাই বলুন মশাই, প্রথমেই ওই ভানুপ্রতাপ বাবুর কাছ থেকে ঘটনাটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেছিল। পরে দুপুরে ওই জমিদারি ভরি ভোজন মানে বেশ সতেজ হয়ে গেল মশাই। আমি বলি, তা যা বলেছেন কমলবাবু, রাজকীয় আয়োজনের অনেক কিছুই অধরাই রয়ে গেল। তবে আমি কিন্তু ওই অনেকগুলোই সাঁটিয়ে দিয়েছি ভায়া পরেশ। আমি এবার বেনুদাকে উদ্দেশ্য করে বলি, বেনুদা, কি অত ভাবছ? বেনুদা আর চোখে আমার দিকে তাকিয়ে বলে, ভানুপ্রতাপ বাবু আর যা যা কথা আমাকে বললেন তাতে ঠিক কতটা কিভাবে ওনাকে সাহায্য করা যায় সেটাই ভাবছি রে পাশে। তাহলে কি ভেবে পেলে? সেখানেই তো আটকাচ্ছে রে। চিঠিটা ওনাকে দিল কে সেটাই তো বুঝতে পারছি না। তাহলে মশাই? আপাতত যা করার তা তো করবই কমলবাবু। আর একবার পীযূষের সাথে দেখা করা দরকার, ওনার সাথে কথা বলাটা ভীষণভাবে প্রয়োজন। আপনি মশাই ওনাকে ফোন করে তো দেখতে পারেন। আপনি কি ভাবছেন আমি চেষ্টা করিনি? ফোন করেছিলাম, তবে সেটা বন্ধ অবস্থায় রয়েছে। মানে তাহলে কি করবেন মশাই? আপাতত কিছু করার নেই, তবে আজ এখনই একবার কলকাতা ফিরে যাব। আশা করি আজ রাতের মধ্যে ফিরেও আসতে পারবো। এরপর কমলবাবুর থেকে ফিরে বেনুদা বলে, আপনাদের অসুবিধা হবে না তো কমলবাবু? না না, কিছুই অসুবিধা হবে না, কিন্তু আপনি মশাই এই কলকাতা ফিরবেন কেন? এবার আমি জিজ্ঞাসা করি, সত্যি তো বেনুদা, তুমি কলকাতা ফিরবে কেন? বেনুদা চেয়ার ছেড়ে জানলার সামনে দাঁড়িয়ে বলে, কাজ আছে রে পাশে, কাজ আছে, বিস্তর কাজ আছে। এই বলে চুপ করে যায় বেনুদা। আমি আর কমলবাবু দুজনে আর কিছু জিজ্ঞাসা করি না, কারণ জানি বেনুদা এখন কোনো প্রশ্নের উত্তর আর দেবে না। বিকালে আমি আর কমলবাবু বেরিয়ে পড়ি কিছুটা দূরে থাকা একটা পোড়ো মন্দির দেখার জন্য। ভানুপ্রতাপবাবু আমাদের সেখানে যাওয়ার কথা আর সকালেই বলেছিলেন, তাই সময় থাকতে ভাবলাম বেরিয়ে পড়া যাক। নিশিকান্তবাবু রাস্তায় যেতে যেতে বলেন, যেখানে আমরা এখন যাচ্ছি সেটা সত্যিই খুব সুন্দর জায়গা। নদীর পাড়ে একটা ভগ্ন মন্দির। কমলবাবু বলেন, এই মন্দিরটা কি ভানুপ্রতাপ বাবুরই? আজ্ঞে, তবে এখন ওখানে পূজা অর্চনা কিছুই হয় না, তাই রক্ষণাবেক্ষণের অভাবে সেটা এখন পুরো মন্দির
যাকে বলা যেতে পারে এবারে ভগ্নপ্রায় মন্দিরে পরিণত হয়েছে ওই কমলবাবু। মানে ভিতরে ঢোকা যাবে? হ্যাঁ, তা চেষ্টা করলে ঢোকা যেতেই পারে, তবে যতক্ষণ আলো থাকবে ততক্ষণই। আমরা তাড়াতাড়ি জঙ্গল পেছনে ফেলে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আর যত এগোতে লাগলাম ততই আমাদের চোখে প্রকৃতির অপরূপ শোভা বাড়তে লাগলো। যখন মন্দিরের সামনে পৌঁছালাম দেখি চারপাশে শাল গাছের জঙ্গলে ঘেরা এক পুরো ভগ্নপ্রায় মন্দির দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক তারই পাশ দিয়ে বলে চলেছে একটা ছোট্ট নদী। তবে এটাকে নদী না বলে নালা বলাই ভালো। নদী চড়ে পড়ে থাকা বজ্র সামগ্রী দেখে বোঝা যায় এখানে হাতির আনাগোনা ভালোই রয়েছে। কমলবাবু এবার আমাকে বলেন, ভাইয়া মানে মন্দিরের ভেতরে যাবে নাকি? আমি বলি, এত দূর যখন এলাম কমলবাবু, তখন ওটি বা বাদ দিই কেন বলুন তো? তারপর নিশিকান্ত বাবুকে ফেরত যেতে বলে আমরা দুজন মন্দিরের ভেতরে চলে যাই। সত্যি এই ভগ্নপ্রায় মন্দির যে একসময় যথেষ্ট সুনাম কুড়িয়েছে তা এর কারুকার্য থেকেই বোঝা যায়। কমলবাবু এবার বলেন, ভাইয়া পাশে এই মোবাইলের আলোয় যেটুকু দেখা যাচ্ছে। এরপর আর কিছু বলতে পারলেন না কমলবাবু, কারণ তিনি কোনো কিছুতে হোঁচট খেয়ে হোম রেখে পড়েছেন মাটির ওপর। আমি তেনাকে টেনে তুলতে ভদ্রলোক বলেন, ওরে এবারে ভাইয়া কি আছে বলো তো? আমি প্রথমে আলোটা কমলবাবুর দিকে করে দেখি, ভদ্রলোকের হাতে পায়ে কাদায় ভর্তি। তারপর মাটির দিকে আলো ফেলতেই আমরা দুজনে একেবারে চমকে যাই। দেখি এক ভদ্রলোক মাটির ওপর উপর হয়ে শুয়ে আছেন। কমলবাবু বলেন, ভাইয়া এবার কি করবে? আমি নিজের মাথা ঠান্ডা রেখে বলি, অত ঘাবড়াবেন না কমলবাবু, এখন মাথা ঠান্ডা রাখা দরকার। সবার আগে উনি ঠিক আছে কিনা সেটা আমাদের দেখা ভীষণ প্রয়োজন। এই বলে আমি মাটিতে পড়ে থাকা ভদ্রলোককে শীতে করতে দেখি, ইনি যে পীযূষবাবু। আমি আর কমলবাবু একে অপরের মুখের দিকে তাকালাম। তারপর পীযূষবাবুর নাকের কাছে আঙুল রাখতে দেখি নিঃশ্বাস পড়ছে না। কমলবাবু উত্তেজিত হয়ে বলেন, এই বেঁচে আছেন? আমি ঘাড় নাড়িয়ে না বলি, এখন এই বেণুবাবু থাকলে ভীষণ ভালো হতো ভাইয়া। আমি নিজেকে সামলে বলি, এখন কিছু করা যাবে না কমলবাবু, আপাতত এখান থেকে চলে যেতে হবে। তবে কি ভাইয়া, তবে কি পড়িস? বেনুদা ফিরে এলে ওকে সবকিছু খুলে বলতে হবে, ততক্ষণ কাউকে কিছু বলা যাবে না। কিন্তু ব্যাপারটা সিরিয়াস ভাইয়া। কিচ্ছু করার নেই কমলবাবু, এখন চলুন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক, আর যতটা পারবেন স্বাভাবিক থাকবেন। এরপর আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসি। দরজার মুখটা সামনে পড়ে থাকা জিনিস দিয়ে বন্ধ করে দিই। আপাতত বেনুদার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিরে, এখানে তো কিছুই নেই রে। বিশ্বাস করো বেনুদা, আমরা দুজনেই তো এখানে দেখেছিলাম। আরে হ্যাঁ বেনুবাবু, বিশ্বাস করুন। বেনুদা এবার সামান্য হেসে বলে, করলাম। আপাতত অনেক রাত হয়েছে কমলবাবু, চলুন এবার এখান থেকে যাওয়া যাক। মন্দির থেকে বেরোনোর পর বেনুদা নদীর শুকনো তট বরাবর কিছুটা দূরে হাঁটতে থাকে। কিন্তু সবচেয়ে অবাক করা দৃশ্য এখনো যে আমাদের দেখা বাকি আছে সেটাতে আমাদের জানা ছিল না। কিছু দূর এগোতেই শাল গাছের জঙ্গল যেখানে শেষ হয়, নদীর পাড়ে বালুকমায়ের জমি সেখানে শুরু হয়েছে। সেখানে পৌঁছাতে দেখতে পেলাম পূর্ণচন্দ্রের। তার রূপালী জ্যোৎস্নার আলোয় গোটা জঙ্গল এখন রূপালী বর্ণ ধারণ করেছে। আমাদের সামনে নদী এখন
রূপালী ফিতে। বেনুদা একটা সিগারেট ধরিয়ে বলে, কি কমলবাবু, এবার কেমন লাগছে বলুন তো? কমলবাবু এতক্ষণ হাঁ করে প্রকৃতির অপরূপ শোভা দর্শন করছিলেন। বেনুদার কথায় হুঁশ ফিরে আসতে বলেন, হ্যাঁ, মানে অসামান্য, অনবদ্য মশাই। আপনার এখন কোনো কবিতার কথা মাথায় আসছে নাকি? এম, এই ক্ষমা করবেন বেনুবাবু, আপনি, আমি অপারক। বেনুদা এবার আমাদের সামনে একটু এগিয়ে যায়। তারপর বলে, বিশ্ব আজি সেজেছে ছন্দে রূপালী সজ্জায়, হেতা গুজরো তমসা পেলাম আজি নতুন প্রভাত। উগো অপূর্ব স্নেহময়ী, মমতার আঁচল ছড়িয়ে আগলে রেখেছ তবে তুমি আমাদের মা। সত্যি বেনুদা আজ এমন দৃশ্য দেখব তা আশা করিনি। কিন্তু বেনুদা আমার দিকে ফিরে বলে, তাই জন্যই তো এদিকটা আসা। কমলবাবু বুক ভরা প্রশ্বাস নিয়ে বলেন, মানে মশাই, যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তর মানে ভুলিব না। বলতেও হবে না কমলবাবু, তবে যার জন্য এখানে আসা সেটা তো বেমক্কা ভুলে গেছেন। মানে একদমই নয়, কিন্তু মশাই ফলাফল কি হবে সেটাই তো বুঝতে পারছি না। আপাতত বুঝতে হবে না কমলবাবু, ওটা আমার উপরে ছেড়ে দিন, বাকিটা ইতিহাস। আমি আবার জিজ্ঞাসা করি, আচ্ছা বেনুদা, তুমি কি রহস্যের সমাধান করে ফেলেছ নাকি? বেনুদা আবারও চাঁদের দিকে তাকিয়ে বলে, সেটাই তো প্রশ্ন রে পার্শ্বে। কমলবাবু এবার বলেন, মানে কলকাতায় গিয়ে কিছু ধরতে পারলেন বেনুবাবু? ওসব থাক এখন কমলবাবু, এখন রাত প্রায় 2টো। এত গভীর জঙ্গলে এত সুন্দর মোলায়েম পরিবেশে আবারও কবে আসবেন তো ঠিক নেই, তাই সেটাকে প্রাণ থেকে উপভোগ করে যান। এই বলে বেনুদা চুপ করে যায়। এখন বেনুদার হাসি মুখটা চাঁদের রূপালী আলোয় রূপালী বর্ণ ধারণ করেছে। অনেক সময় নীরবতা অনেক কিছু বলে যায় মিস্টার রায়, তবে আজ সে নিরুপায়। বেনুদা জানলার সামনের থেকে সরে এসে চেয়ারে বসতে বসতে বলে, আহ, ঝড় ওঠার আগে পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় ভানুপ্রতাপ বাবু। আমি ভুলে গিয়েছিলাম যে আমি কার সাথে কথা বলছি। বেশ, আর সকালে আমাদের সকলকে ড্রয়িং রুমে আসতে বললেন কেন মিস্টার রায়? এখানেই বলে রাখা ভালো, কাল রাতেই জঙ্গল থেকে ঘুরে এসে থেকে আমরা আর কেউ ঘুমাইনি। কমলবাবু কিছুক্ষণের জন্য চোখ দুটো বুজেছিলেন বটে, তবে উনিও যে বেশ উত্তেজিত রয়েছেন সেটা বলে দেওয়া লাগে না। আজ খুব সকালেই বেনুদা তার নির্দিষ্ট ব্যায়ামাদি শেষ করে স্নানাদির পর এখানে চলে আসে, আর তারপর চা পানের পর একে একে সবাইকে ডাকে। সবাই বলতে ভানুপ্রতাপবাবু এবং নিশিকান্তবাবুকে ডেকে আনে। তবে ওর যে কি পরিকল্পনা সেটা আমি কিংবা কমলবাবু কেউ জানি না। বেনুদা এবার বলে, ভানুপ্রতাপ বাবু, আপনি দয়া করে যদি মূর্তিটা এখানে নিয়ে আসার ব্যবস্থা করেন তাহলে আমি খুব বাধিত হব। ভানুপ্রতাপবাবু বলেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে ভদ্রলোক তার ঘরের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পরেই তিনি হন্তদন্ত হয়ে ছুটে আসেন। বেনুদা জিজ্ঞাসা করে, কি হলো ভানুপ্রতাপ বাবু? ভানুপ্রতাপবাবু হতভম্বের মতন বলেন, মূর্তিটা পাওয়া যাচ্ছে না মিস্টার রায়, এত খুঁজলাম কিন্তু কিছুই তো পেলাম না। বেনুদা আমাদের চমকে দিয়ে হাসতে হাসতে চেয়ারে আবারও বসে পড়ে। ভানুপ্রতাপবাবু বেনুদার এমন ব্যবহার দেখে বলেন, আপনি হাসছেন কেন মিস্টার রায়? বেনুদা নিজেকে সামলে বলে,
মূর্তিটা যে চুরি হয়ে যাবে সেটা আমার আগে থেকেই জানা ছিল ভানুপ্রতাপ বাবু। কমলবাবু বলেন, এসব কি বলছেন মশাই? হ্যাঁ কমলবাবু, আসলে মূর্তিটা চুরি করেছেন নিশিকান্ত বাবু। নিশিকান্তবাবু অবাকে বলেন, মানে কি যা তা বলছেন মিস্টার রায়? আমি চুরি করতে যাব কেন? আপনাকে তো বললাম ওতে আমার কোনো লোভ নেই। আছে আছে নিশিকান্ত বাবু, আছে। আপনিও লোভের শিকার হয়েছেন। আপনি মূর্তিটা লোভ ত্যাগ করতে পারেননি, তাই ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে বলেন, কি যা তা বলছেন বলুন তো আপনি? এত বছর ধরে ভানুপ্রতাপ বাবুর বাড়িতে সেবা করে চলেছি, আর আমি নাকি চোর? আর আমি যদি চুরি করেছি তার প্রমাণ কি মিস্টার রায়? বেনুদা একইভাবে চুপ করে এতক্ষণ নিশিকান্তবাবুর কথা শুনছিল। এবার সে সামান্য হেসে বলে, আছে। আছে? হ্যাঁ, কিন্তু সেটা কি করে সম্ভব? সেটা এতটুকু এতটুকু বলেই চুপ করে যান নিশিকান্তবাবু। বেনুদা এবার বলে, পীযূষের নামে আপনি যেন কি বলেছিলেন নিশিকান্ত বাবু? না, হ্যাঁ, না না, কিছু কিছু বলিনি। নিশিকান্তবাবু চুপ করে গেলেও তার চোখে মুখে একটা অচেনা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। ভানুপ্রতাপবাবু এবার বলেন, কি কি ব্যাপার বলুন তো মিস্টার রায়? এখানে পীযূষের প্রসঙ্গ আসছে কেন? বেনুদা এবার সিধে হয়ে বসে দৃঢ় কণ্ঠে বলে, আসছে কারণ পীযূষ আপনাকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে চলেছে। পীযূষ ঠকিয়েছে? আলবাত। আপনি কি জানেন যে বহু বছর হলো তার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে? কই, না তো। হ্যাঁ ভানুপ্রতাপ বাবু, জুয়ার নেশা, মাদকাসক্তি, অন্য মহিলাদের প্রতি দৃষ্টি তাকে একেবারে নিঃস্ব করে ছেড়েছে। এসব আপনি কি বলছেন মিস্টার রায়? কাল আমি একবার কলকাতায় গিয়েছিলাম, সেটা বোধহয় আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ। আসলে কলকাতা যাবার মূল উদ্দেশ্যই ছিল পীযূষ সম্বন্ধে খোঁজ করা, আর তাতে যা খোঁজ পেয়েছি তা তো আমরা সামনেই সব তুলে ধরলাম। পীযূষবাবু শুধু নিজের বাউন্ডুলে ভাবের জন্য ব্যবসার ক্ষতি করেছেন শুধু তাই নয়, এবারে লক্ষ্য ছিল আপনার শখের মূর্তিটা চুরি করে বিদেশের কালো বাজারে সেটাকে বেচে দেওয়া। কিন্তু এখানে সব সম্পত্তি তো ওরই। আমার পরে ওই তো সব কিছু পাবে মিস্টার রায়। তাহলে ওই যে আপনি বললেন আপনার পর, আপনি যদি জানতে পারতেন যে পীযূষ জুয়ার সর্বশান্ত হয়ে দিনার দায় আপনার থেকে সাহায্য চাইতে আসছেন, তাহলে কি আপনি তাকে এক কণা করিও ঠেকাতেন? তাই এসবের বন্দোবস্ত করা ভানুপ্রতাপ বাবু। আর ওনারই কাজে সাহায্য করেছিলেন আপনার সহকারী নিশিকান্ত বাবু। আমরা লক্ষ্য করলাম নিশিকান্তবাবু মাথা নিচু করে বসে আছেন। কমলবাবু এবার বলেন, কিন্তু মশাই, আমরা যে কাল দেখলাম পীযূষবাবুর মৃতদেহ ওই পোড়ো মন্দিরে পড়ে আছে। ওটা পীযূষ ছিল, তাতে কোনো সন্দেহ নেই। তবে উনি মৃত অবস্থায় ছিলেন না, কিছুদিন ওই মন্দিরে অজ্ঞাতবাস ছিলেন। সেদিন হুট করে আপনারা দুজন ওখানে চলে যাওয়ায় উনি পালিয়ে যাওয়ার সময় পাননি, তাই ওই ব্যবস্থা। এবার বেনুদা কথা থামিয়ে নিশিকান্তবাবু বলেন, কিন্তু মূর্তি তো আমরা চুরি করিনি। বেনুদা চেয়ার ছেড়ে উঠে নিশিকান্তবাবুর সামনে ঝুঁকে পড়ে বলে, সেটা আমি জানি নিশিকান্ত বাবু। ভানুপ্রতাপবাবু বলেন, তাহলে মূর্তিটা কোথায় প্রভাতবাবু? বেনুদা ভানুপ্রতাপবাবুর কথায় উত্তর না দিয়ে নিজের পকেট থেকে একটা মূর্তি বার করে টেবিলের ওপর রেখে তারপর পাশে থাকা জানলার সামনে গিয়ে বলে, ভানুপ্রতাপ বাবু, আপনার পুত্র শুধু ভৌতিক জিনিসগুলো কি মূল্যবান ভাবে,
যদি একবার শান্ত মাথায় এই জঙ্গল আর সর্বোপরি আপনার দিকে তাকাতো, তাহলে বুঝতে পারতো প্রকৃত সম্পত্তিটা কি। বেনুদার কথা শেষ হতে না হতেই বাইরে থেকে একটা কোয়েল পাখির শব্দ কানে ভেসে এলো। কমলবাবু পাশ থেকে বললেন, এই বসন্ত এসে গেছে।